আওয়ামী লীগ কিন্তু কোনো ধরনের অনুতপ্ততা তার নাই, তার অনুতপ্ততা হবেও না কখনো। এমন একটা সন্ত্রাসী দল এবং দলের নেত্রী যে ভাষায় কথা বলে বিএনপি সেই ভাষায় কথা বলে। ৭১কে বিফল করা হয়েছে ৭২ সংবিধানের মধ্য দিয়ে। দর্শক শুভেচ্ছা জানাচ্ছি, আমি সাইম সাবু বিশেষ সাক্ষাৎকারে। রাজনীতির সমসাময়িক প্রসঙ্গ নিয়ে আজ যুক্ত আছেন জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন। স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। আপনাকেও ধন্যবাদ, আপনার দর্শকদেরও ধন্যবাদ। নানা আলোচনা এনসিপির গঠন প্রক্রিয়া যাত্রা সব মিলেই আবার হোঁচট খাচ্ছে। গত ঠিক প্রতিষ্ঠার পর এনসিপির প্রতিষ্ঠা নিয়ে যাত্রা নিয়ে যে আলোচনা সমালোচনা ছিল ঠিক 1-2 মাস থেমে গেছে। কোথাও কি বাধাগ্রস্ত হচ্ছেন বা মনোবল হারা হচ্ছেন কিনা? এনসিপির ভবিষ্যৎ কি? না, প্রতিদিন ধরেন অসংখ্য মানুষ আমাদের কাছে শুধুমাত্র এই আশাবাদ ব্যক্ত করতে আসেন যে কতটা দরকার আমাদেরকে। তো আশাবাদ হারানোর কোনো সুযোগই নেই। আপনি যেটা বলতে পারেন যে আমরা বেশি গুরুত্ব দিই সাংগঠনিক স্ট্রাকচারকে। সো আমরা পদযাত্রা থেকে এক ধরনের লার্নিং নিয়ে আমরা এ পর্যন্ত এসেছি। পুরো 1 মাস যখন পুরো দেশে বিচরণ করা হয়েছে তখন আমরা বুঝতে পেরেছি যে কোন অঞ্চলে কোন ধরনের কমিটি, কোন ধরনের মানুষ আসলে কি চায়, সেই বার্তাটাও নিয়ে এসেছি। কোন ধরনের কাঠামো আসলে কাজ করবে সেটাও একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে। এই আন্ডারস্ট্যান্ডিংয়ের উপর ভিত্তি করে তো দলটাকে সাজাতে হবে না? তো এটার জন্য আসলে একটা নির্দিষ্ট সময় দরকার। এই সময়টার ভিতরে পার্টির ক্যারেক্টার তৈরি করা দরকার এবং কি কারণে এনসিপির প্রতি একমাত্র মানুষ আস্থা রাখবে সেই বিষয়গুলো তৈরি করা দরকার। এবং সবচেয়ে বড় বিষয়, এই দলটা মানুষকে ওই নিরাপত্তা এবং ওই স্বপ্নটা দেখাইতে পারবে এরকম একটা সাংগঠনিক কাঠামো মানুষের সামনে উপস্থাপন করা দরকার। আমরা আসলে একটা পার্টি কিন্তু নানান ধরনের লিটারেচারও লাগে। আপনি গঠনতন্ত্র থেকে শুরু করে ম্যানিফেস্টো আমরা দিয়েছি, আমরা এগুলোকে কন্টিনিউয়াসলি আপডেটেড করছি এবং সেই সাথে ম্যানিফেস্টোর পরে আমাদের আরও নানান বিষয় আমরা কি মনে করি ডিটেইলে এই বিষয়গুলো ঠিক করার, সংস্কার কমিশনের কাজ করা, এই বিষয়গুলো কিন্তু গুরুত্বপূর্ণ একটা পার্টি। তো আমরা এটার প্রতি বেশি মনোযোগী এবং আমরা যদি বলেন যে ঝিমিয়ে পড়া, কেন ঝিমিয়ে পড়া না, ভিতরে আসলে পুরো দমে কাজ করতে চলছে। কিন্তু আপনি যেটা সবসময় মাঠের কর্মসূচি একমাত্র, মাঠে আসলে আপনি যখন থাকেন তখন চিন্তার সুযোগ থাকে না। সো মাঠের কর্মসূচি রাজনৈতিক দলের একমাত্র বৈশিষ্ট্য এবং চরিত্র। এইটা যে বাংলাদেশের পলিটিক্সকে এতদিন ধরে ক্ষতিগ্রস্ত করছে এইটাও আসলে আমাদের বোঝা দরকার। শুধুমাত্র মাঠের কর্মসূচি দিয়ে তো আসলে দলের রাজনীতি এবং পুরো বাংলাদেশের রাজনীতি কিন্তু আলটিমেটলি আপনাকে পরিবর্তন আনতে গেলে বা মানুষের কাছে যাইতে গেলে তো মাঠেই থাকতে হবে। মাঠে থাকা নিয়ে কি কোনো সমস্যা ফিল করছেন? যেমন গোপালগঞ্জের একটা ঘটনা আমরা দেখছিলাম। না, গোপালগঞ্জের ঘটনা তো বরঞ্চ আমাদের জন্য অনুপ্রেরণার এবং লার্নিং, যে আমরা আসলে যে কোনো জায়গায় প্রোগ্রাম করতে পারি। গোপালগঞ্জের মতো জায়গায়ও আমরা প্রোগ্রাম করে সফলভাবে আসছি। বাট এই যে আওয়ামী লীগ যে আমাদেরকে শত্রু মনে করবে এটা তো খুব স্বাভাবিক না। সে তো পরাজিত শক্তি এবং আমরা বিজিত শক্তি, এবং তারা আমাদেরকেই, এখন আপনি দেখতে পাচ্ছেন নিউ ইয়র্কের ঘটনা দেখেছেন যে আমাদেরকেই টার্গেট করা হচ্ছে এবং এটাই খুবই স্বাভাবিক। এবং এই কারণে এনসিপি গণঅভ্যুত্থানের দায় নিয়ে রাজনীতি করে। এই একই বিষয়ে যদি বলতে হয় যে গণঅভ্যুত্থানের নেতারা এখানে আছেন এবং তারা কিন্তু সেই যে জনপ্রিয়তা, যে মানুষের আশা আকাঙ্ক্ষার কেন্দ্রবিন্দু হয়ে আছেন। কিন্তু শুধু এটা কিন্তু দেখলে চলবে না। গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের অনেক ধরনের আশা আকাঙ্ক্ষার একটা দুয়ার উন্মোচন হয়েছে। এই দায়টা এনসিপিকেই নিতে হচ্ছে, এটা কিন্তু অন্য কোনো পলিটিক্যাল পার্টিকে নিতে হচ্ছে না। যদি অন্যতা হয়, কেন এনসিপির উপরেই মানুষ বেশি ক্ষুব্ধ হয়? কারণ আমাদের কাছ থেকে এটা মানুষ আশা করে না। সেটাই বলছি। আপনি বলছেন যে নিউ ইয়র্কের ঘটনায় আপনার ডিম নিক্ষেপ করা হয়েছে আওয়ামী লীগের পক্ষ থেকে এনসিপির নেতার উপরে। শুধু কি আওয়ামী লীগের এনসিপির উপর ক্ষুব্ধ বা বিরাগ ভাজন? বিএনপি তো নানা সময় নানা কথা বলে এনসিপির কর্মকাণ্ড নিয়ে, আপনার জাতীয় পার্টির কথা বলতেছে। তার মানে কি এনসিপি তার কর্মকাণ্ডের মধ্য দিয়ে এক প্রকার গণশত্রুতে রূপ নিচ্ছে? গণশত্রুতে রূপ নিচ্ছে কিনা সেটাই। যখন বিএনপি কথা বলছে এনসিপির বিপক্ষে, আপনি এটাকে এনসিপির কিসে রূপ নিচ্ছে এটা দেখাচ্ছে ভালো লেন্স হবে, ভালো দৃষ্টিভঙ্গি হবে। বিএনপি কিসে রূপ নিচ্ছে? একটা পতিত ফ্যাসিস্ট, অ্যাকসেপ্টেড স্বৈরাচার এবং যার বিরুদ্ধে ইন্টারন্যাশনাল কোর্টে মামলা আছে, এমন একটা সন্ত্রাসী দল এবং দলের নেত্রী যে ভাষায় কথা বলে বিএনপি সেই ভাষায় কথা বলে। বিএনপিকে ঠিক করতে হবে তারা কোন রাজনীতিটা করতে চায়।
সো এখন আমরা দেখতে পাচ্ছি আওয়ামী লীগকে নির্বাচন করতে দেওয়া, এতদিন ছিল জাতীয় পার্টিকে ইলেকশন করতে যাওয়া, এখন এসছে আওয়ামী লীগকেও ইলেকশন করতে দেওয়া। সো গণ অভ্যুত্থানের দায় বলতে যে জিনিসটা, গণ অভ্যুত্থানের পরে আওয়ামী লীগের মতো একটা ফ্যাসিস্ট এবং সন্ত্রাসী সংগঠনকে রাজনৈতিক সংগঠন না বলে, যেটাকে মাফিয়া সংগঠন বলাই বেশি শ্রেয়, সেরকম একটা মাফিয়া সংগঠনকে আপনি ইলেকশন করতে দিচ্ছেন বা এই আলাপ আপনি তুলছেন, এই দায় আসলে আদৌ বিএনপির নেতাদেরকে নিতে হয় কিনা তার দলের মধ্যে? আমার মনে হয় যে বিএনপির নেতাদের কথার উপরে তাদের বিএনপির কোনো কন্ট্রোল নাই। বিএনপির যে অবস্থান দেখছি এনসিপি বা নির্বাচন পরিস্থিতি নিয়ে বা আওয়ামী লীগ প্রসঙ্গে যেটা কথা বললেন, আওয়ামী লীগ এবং বিএনপির অবস্থান যদি পাশাপাশি হয়, অন্তত এনসিপির পোস্ট নেই, তাহলে সেই ক্ষেত্রে এনসিপি কতটুকু চাপ অনুভব করবে? দেখেন, মানে কেউ যদি দিল্লির রাজনীতি বাংলাদেশে করতে চায়, সেটা নিয়ে এনসিপি চাপ বোধ করে না, কারণ দিল্লির বিপক্ষে এনসিপির অবস্থান বাংলাদেশপন্থী রাজনীতির। তাহলে সেক্ষেত্রে যারা দিল্লির বয়ানকে বাংলাদেশে নিয়ে আসতে চাইবে এবং নির্বাচন কেন্দ্রিক ভারতের যে পরিকল্পনা, আওয়ামী লীগের যে পরিকল্পনা, সেটাকেই বাস্তবায়ন করতে চাইবে এবং সেটাকেই মনে করবে পলিটিক্যাল লাইন, তাহলে তারা নিজেদের ধ্বংস ডেকে আনছে নিজেই। এটার জন্য এনসিপির চাপ অনুভব করার মতো কোনো কিছু ঘটে নেই। তাহলে কি এনসিপি পাল্টা বিএনপির উপর চাপ সৃষ্টি করছে কিনা? যেমন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভারতের একটি পত্রিকায় সাক্ষাৎকার দিয়েছেন, সেখানে বলছেন যে এনসিপি একেবারে দুর্বল দল, কিন্তু এনসিপি চাইছে যে বিএনপি যাতে সামনের নির্বাচনের ক্ষমতায় না আসে। তার মানে বিএনপির মতো দলকে চাপে রাখার মতো শক্তি এনসিপি ধারণ করছে। প্রথমত বলি যে বিএনপির বাংলাদেশের গণতন্ত্রের জন্য খুব ইম্পর্ট্যান্ট একটা দল, খুবই ইম্পর্ট্যান্ট দল। এই গণঅভ্যুত্থানের পরে, মানে তার যে শুরুটা, তার যে জন্ম এবং শুরুটা, এটা কিন্তু অত্যন্ত সম্ভাবনার মধ্যে দিয়ে এসেছিল। বাকশালকে খারিজ করে একটা সিপাহী জনতার একটা অভ্যুত্থানের মধ্য দিয়ে তার একটা জন্ম, এবং অপার সম্ভাবনা মানুষ এই দলটার মধ্যে দেখতে চেয়েছিল। অনেক অনেক মানুষ, অনেক বুদ্ধিজীবী, অনেক মুক্তিযোদ্ধারা যখন আওয়ামী লীগকে বুঝতে পেরেছে, আওয়ামী লীগের আসল ক্যারেক্টার বুঝতে পেরেছে, তখন বিএনপিকে তারা তৈরি করেছিল এবং সমর্থন দিয়েছে, বিএনপি গড়ে ওঠার ব্যাপারে সহায়তা করেছে। বিএনপি শেষ পর্যন্ত এই পলিটিক্সটাকে ধরে রাখতে পারেনি। তাদের রাজনীতি শেষ পর্যন্ত যে আওয়ামী লীগের উপর বিরক্ত হইলে মানুষ বিএনপিকে নিয়ে আসতো জিতায়, কিন্তু তার যে রাজনীতি, তার যে পার্টি লাইন, এগুলার কেন্দ্রিক তার রাজনীতি গড়ে ওঠে নাই। তার রাজনীতি গড়ে উঠেছে এক ধরনের লুটেরা, এক ধরনের খুবই প্রান্তিক মাফিয়াতন্ত্রের মাধ্যমে তার দলটা চলে, এবং সেটা আওয়ামী লীগের ধরনের মাফিয়াতন্ত্রও না, আওয়ামী লীগের উচ্ছিষ্টভোগী এক ধরনের মাফিয়াতন্ত্র দিয়ে বিএনপির দলটা চলে। তাহলে আসলে প্রশ্ন করা উচিত যে বিএনপিকে আসলে পুরাতন স্ট্যাবলিশমেন্টটা বজায় রাখতে চায় কিনা। গণঅভ্যুত্থানের পরে তার একটা বড় সুযোগ ছিল নিজের পার্টিটাকে রিফর্ম করে, নতুন ধরনের পলিটিক্সকে এন্ডোর্স করে, যারা নতুনভাবে, মানে বিএনপির মধ্যে যারা তরুণ নেতৃত্ব এবং গণঅভ্যুত্থানের সময় সঠিক সিদ্ধান্ত নিয়ে মাঠে থেকেছিল, পার্টি নির্দেশনা উপেক্ষা করে। আপনাকে এটা বুঝতে হবে যে পার্টির নির্দেশনা উপেক্ষা করে ছাত্রদল, যুবদলের অনেক নেতা মাঠে ছিল, তাদেরকে দলের দায়িত্ব দেওয়া, এইটা উচিত ছিল বিএনপি। বিএনপি সেটা না করে পুরাতন স্ট্যাবলিশমেন্টের ধারায়, তার যে প্রথাগত নেতৃত্বের যে ধারা, সেটাকেই সে বজায় রেখেছে এবং তার মধ্যে পরিবর্তন বা সংস্কারের কোনো ধরনের ইন্টেনশন নেই। আপনি যেটা বললেন যে এনসিপি সিটের জন্য চেয়েছে কিনা, এই ধরনের বক্তব্য দিচ্ছে ফখরুল ইসলাম আলমগীর, কিন্তু সেক্ষেত্রে দেখতে হবে যে আসলে মানে আমরা মানে কতটুকু শক্তিশালী, এইটা বিবেচনা করা উচিত যে পুরাতন স্ট্যাবলিশমেন্ট থাকবে নাকি নতুন স্ট্যাবলিশমেন্ট হবে, নতুন বন্দোবস্ত আসবে। এই নতুন বন্দোবস্তের পোস্টে আপনি আওয়ামী লীগ বা বিএনপিকে বা অন্য দল যারা আছে, মধ্যপন্থী বা ডানপন্থী, বামপন্থী, এই প্রশ্নে আসলে চ্যালেঞ্জ কাকে নিচ্ছেন বা সম্মিলিতভাবে এই চ্যালেঞ্জ মানে অনুভব করছেন, নাকি বিএনপিও আপনার এই রাজনীতি, এই যে নতুন বন্দোবস্ত বাস্তবায়নের পোস্টে এক প্রকার বাধা? এটা বিএনপিও বাধা। বিএনপি এই ধরনের যদি তার পলিটিক্যাল লাইন যদি এটা হয়, তাহলে বিএনপি বাধা হয়ে দাঁড়াবে। এখানে পার্টিকুলারলি বিএনপি বা জামাত বা অন্য কেউ এখানে তার পার্টিগত জায়গা থেকে বাধা না, বাধা হচ্ছে এখানকে যেই বাংলাদেশপন্থী রাজনীতির বিপক্ষে নতুন স্ট্যাবলিশমেন্টকে বাধা দেওয়ার জন্য পুরাতন স্ট্যাবলিশমেন্টের পক্ষ নিবে এবং যারা সেটাকে দাস, সেই স্ট্যাবলিশমেন্টের দাস হিসেবে কাজ করবে,
তারাই এই পুরো প্রক্রিয়ার বাধা হিসেবে আবির্ভূত হবে। কি আপনার এই যে আশা আকাঙ্ক্ষার মধ্য দিয়ে শেখ হাসিনা সরকারের পতন ঘটলো, মানুষ আপনার যে একটা নির্ভর প্ল্যাটফর্ম প্রত্যাশা করছিল তরুণদের মধ্যে, শিক্ষার্থীদের মাধ্যমে, এনসিপিও তারই অংশ বটে, আদৌ কি সেই জায়গাটা ধরে রাখতে পারলেন, বা আকাঙ্ক্ষার জায়গাটা আপনারাও তো ভঙ্গ করলেন নানা প্রশ্নের মধ্য দিয়ে, যেটা হচ্ছে যে এনসিপির কোনো নেতার বিরুদ্ধে, তাদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ আছে, ছাত্র প্রতিনিধি যারা সরকারের মধ্যে আছে তাদের এপিএস পিএস এর ঘুষ কেলেঙ্কারিও প্রকাশ পাচ্ছে। তার মানে নতুন প্রতিনিধি তো ছাত্র প্রতিনিধিরাও তারা গিয়েছিলেন গণঅভ্যুত্থানের পরে গণঅভ্যুত্থানের প্রতিনিধি হিসেবে। বেসিক্যালি এই পুরো সরকারটা তো গণঅভ্যুত্থানের প্রতিনিধি হওয়ার কথা না। জি, কিন্তু কেন এই দুজনকে আইসোলেট করে দেখানো হচ্ছে? মানে তাদের দুইজনের উপরেই দায়িত্ব গণঅভ্যুত্থানকে সমন্বিত রাখা। আপনার তরুণদের প্রতি ভরসা রাখলে এই দুজনকে, অন্যগুলা বাকিরা কি তরুণ না? বাকিদের আমরা তরুণ হিসেবে নিচ্ছি না। আমরা মানে এটা তো হিসেবে নেওয়ার ব্যাপার না, তারা তো গণঅভ্যুত্থানের দায় নিয়ে সরকারে গেছে। তাহলে কি আপনার এরা টোটালি তরুণদের প্রতিনিধিত্ব করতেছে? করার তো তাই তো হওয়া উচিত ছিল, এটা হচ্ছে না। অন্তর্বর্তীকালীন সরকার নানানভাবে ফেল করেছে। শুধু ফেল না, আমি এখন আর এটাকে ফেইলিওর হিসেবে দেখতেও রাজি না। আমি এটাকে দেখছি যে এটা পরিকল্পিত, যে এই ধরনের মানে একটা সরকার পর্যায়ে গিয়ে যত রকমের সাবোটাজ করা যায় নতুন সম্ভাবনাকে, সেটা করার জন্য অন্তর্বর্তীকালীন সরকার এই ক্যাবিনেট মিনিস্টাররা আসলে মুখিয়ে আছেন। এখন এই যে ছাত্র প্রতিনিধি বলছেন, এরা কি মানে এনসিপি কি তাদেরকে পাঠিয়েছে? এনসিপি তো তাদেরকে পাঠায়নি, কিন্তু এক প্রকার তাগিদ তো ছিল। এনসিপি তখন হয়ও নাই, না হয়নি, কিন্তু তখন নাগরিক কমিটিও হয় নাই, ইভেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোনো কমিটিও ছিল না। ঠিক আছে, তাহলে কে পাঠাচ্ছে? এটা তো 8 আগস্টে পুরো দেশের মানুষ ছাত্র উপদেষ্টাদেরকে নিয়োগ দিয়েছে, পুরো দেশের মানুষ। তাহলে এটা তো ওনাদের দুজনকে হুট করে আমি এনসিপি এখানে আলাদা করে কথা বলছি যে তরুণদের মধ্যেকার যে আশা আকাঙ্ক্ষার একটা বিবেকবোধ জাগ্রত হচ্ছিল, সেটা কি আপনারা তরুণ দল তরুণদের শিক্ষার্থীদের নতুনের আশার বাণী শুনিয়ে আসলেন, সেই জায়গাটাও হোঁচট খেলো কিনা সেটা বলছিলাম। দেখেন, আমি বলবো যে এখানে অনেক ধরনের জায়গা আছে যেগুলো আসলে ফুলফিল হয় নাই। আমরা নিজেরা যদি সন্তুষ্ট হয়ে যাই তাহলে তার রাজনীতি করার কোনো মানে থাকে না। আমরা তো রাজনীতি কন্টিনিউ করছি কারণ আমরা মনে করি অনেকগুলো কাজ বাকি আছে, এই কাজগুলো আমাদের করতে হবে। আমরা কিছু জায়গায় আমরা মনে করি যে সফলকাম হয়েছি, কিছু জায়গায় আমরা মনে করি অনেক গ্যাপ রয়ে গেছে, এই জায়গাগুলোতে আমাদের আরও বেশি কাজ করার প্রয়োজন ছিল। যেমনটা ধরেন, আমি মনে করি বাংলাদেশের প্রত্যেকটা মানে পার্টিকুলার নীতিতে, স্বাস্থ্য নীতিতে, ফরেন পলিসিতে, তারপরে যে আমাদের আইনি কাঠামো কী হবে, এই প্রত্যেকটা বিষয়ে আমাদের কিন্তু সুনির্দিষ্ট মতামত, এবং আমরা যদি কখনো রাষ্ট্রের দায়িত্বটা কোনোদিন যদি আল্লাহ তৌফিক দেয় এবং জনগণ যদি আমাদেরকে মানে সমর্থন করে, সেক্ষেত্রে যদি কোনোদিন যে তাহলে আমরা কী করবো, এই বিষয়গুলো একদম সুনির্দিষ্টভাবে লিখিত থাকা, এই ক্ষেত্রে তো আমরা পিছিয়ে আছি। এইসব ক্ষেত্রে অবশ্যই বলবো যে আমরা মানে যথেষ্ট পরিমাণ হয়তো প্রোভাইড করতে পারিনি। আপনি যেটা বলছেন যে এথিক্যালি এবং মরালি এখনো এনসিপির যারা নেতারা আছেন তারা এখনো কন্টিনিউয়াসলি চেষ্টা করে যাচ্ছেন এই যে মানে খুবই গেড়ে বসা একটা পুরাতন ব্যবস্থা, এইটাকে কিভাবে ট্যাকেল করে নিজেদের স্বকীয়তা, নিজেদের স্বাতন্ত্র্য, নিজেদের সাহস এবং নিজেদের মরালিটি বজায় রেখে রাজনীতি করা যায়। এটা কিন্তু কন্টিনিউয়াস ফাইট করতে হচ্ছে আমাদের। এবং আপনাকে এটা বুঝতে হবে, এটা একটা রাজনৈতিক দলের কাজ না, এটা কিন্তু সব রাজনৈতিক দলকে ঐক্যমত্যে আসতে হবে যে পুরাতন স্ট্যাবলিশমেন্ট আর চলবে না। পুরাতন সিস্টেম যে আমার 10টা কর্মী পালতে হবে, 10টা কর্মী পালতে গেলে আমি নিজে তো এটা করতে পারবো না, অথবা হয় আমি নিজে চাঁদাবাজি করবো, নাহলে ওদেরকে চাঁদাবাজি করতে দিব এলাকায়। আমি এমন ট্রাস্ট সঞ্চার করবো কোনো এক ভাইয়ের মাধ্যমে, এটি তো সিস্টেম ভাই। এটা তো আপনি এর ভিন্ন যদি কোনো পলিটিক্যাল সিস্টেম থাকে তাহলে আমাকে ব্রিফ করতে পারেন। বাট আমি যেটা দেখেছি যে প্রত্যেকটা এলাকায় কোনো এক ভাইয়ের ধরে রাজনীতি করে এবং এটার একটা চেইন থাকে। এই ভাইকে ধরে রাজনীতি করে এবং 10টা ছেলেকে মেনটেন করে, এই 10টা ছেলেকে দিয়ে হয় নিজে চাঁদাবাজি করে, নাহলে এদেরকে দিয়ে চাঁদাবাজিটা করায়। তারপরে এই টাকাটা দিয়ে সে এলাকায় তার যে কর্তৃত্বটা সে বজায় রাখে, এবং এই কর্তৃত্বই পরবর্তীতে একটা অ্যাসেট হিসেবে মূল পার্টির কাজে লাগে। এখন এই সিস্টেমটাই কি আমরা রাখবো? আমরা কি ঐক্যমত্যে পৌঁছাইছি যে আমরা এই সিস্টেমটাই রাখতে চাই? কিন্তু আমি তো দেখছি যে সকল পলিটিক্যাল পার্টি আসলে এই সিস্টেমেই চলতেছে, আগের যে সিস্টেম। এখন একটা দল হুট করে এই সিস্টেমের বাইরে যাবে, এটা কি মানে রাজনৈতিক বলয় কি এভাবে কাজ করে কিনা?
তাহলে বলয়ের কাজ হচ্ছে যে যদি পুরোটাই চেঞ্জ করতে হয় সকলকে এই বিষয়ে ঐক্যমত্যে আসতে এই হবে। সিস্টেম ভাঙলে আমি গত 1 বছর থেকে দেখছি, যেটা আপনিও হয়তো পর্যবেক্ষণ করছেন, রাজনীতির মাঠে আছেন, কথা বলছেন, দেখছেন, আপনার বিভিন্ন জরিপ বা সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচন এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নির্বাচন ধরে যদি কথা বলা যায়, যে মানুষ সিস্টেমের বাইরেও কথা বলছে, জবাব দিতে চাচ্ছে, আওয়ামী লীগ বিএনপির বাইরেও একটা প্ল্যাটফর্ম এগিয়ে যাচ্ছে। এই যে জামাত শিবিরের এগিয়ে যাওয়া দৃশ্যমান হচ্ছে বটে, এটা কিভাবে দেখছেন আপনি? আমি মনে করি যে মানুষ নতুন ধরনের কিছু ট্রাই করার চেষ্টা করতেছে, তার এক ধরনের পলিটিক্যাল ন্যাভিগেশন এখন টাইম চলতেছে, ডিসাইড করবে, তো ডিসাইড হয় নাই তো এখন। জামাতের বা এই যে যেই আপনি জাকসুর ক্ষেত্রে বা জাকসুর ক্ষেত্রে বললেন, জামাত এবং শিবির তার পুরো রাজনীতি দলীয় যেটা ওদের বয়ান, পুরো রাজনীতির বাইরে এসে এই প্যানেলগুলো দিয়েছে, পুরো রাজনীতিকে অস্বীকার করে, পুরো রাজনীতিকে জাস্ট পজ রেখে এই প্যানেলগুলোতে সেটা দিতেই পারে কৌশলগত অবস্থান নিয়ে বা জয় পরাজয়ের প্রশ্নে, এটা করতেই পারে। সেটা তো অন্যরাও করতে পারতো, আপনারাও করতে পারেন, তা তো পারেন। যে ডাকসুর ক্ষেত্রে ঐক্যবদ্ধ শিক্ষার্থী প্যানেল নামে তারা সকল ধরনের মতামতকে, সকল ধরনের জনগোষ্ঠীকে রিপ্রেজেন্ট করা এবং এক ধরনের মানে তার পার্টির বাইরেও ইনকর্পোরেট করা, মতামতকে ইনকর্পোরেট করা, এটার একটা ডেমোক্রেটিক জায়গা দেখিয়েছে। এইটা আমরা গণঅভ্যুত্থানের পরে বাংলাদেশের রূপকল্প কেমন হতে পারে, বাংলাদেশের গণতন্ত্র আসলে কেমন হতে পারে, আপনি যদি দেখে থাকেন আমাদের যতগুলো জায়গা, আমরা নাগরিক কমিটিতে আমাদের যত রকমের রাইটিংস ছিল, আপনি প্রেস রিলিজ থেকে শুরু করে আমাদের একদম উদ্বোধনের দিন যে ম্যানিফেস্টো আমরা পাঠ করেছি, সেখান থেকে শুরু করে এই পার্টি গঠনের পর আমরা যা কিছু বলেছি সব একেবারে একই। আমরাও কিন্তু বলেছি যে পার্টির বাইরে দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে দেশকে দেখতে পারার জায়গাটা লাগবে, এবং আমরা এটাও বলেছি যে সকল ধর্ম বর্ণ নির্বিশেষে, জাতি নির্বিশেষে মানুষের অধিকারকে প্রাধান্য দিতে হবে, তার পরিচয়কে প্রাধান্য দিতে হবে। তো জামাত এটা করতে পারছে, শিবির এটা করতে পারছে, এটাকে কৌশলগত ধরবেন নাকি? এটা পারে নাই, নো ভাই, এটা পারে নাই। জামাত শিবির তার যে দলীয় প্রোগ্রাম সেটাকে পজ রেখে তারা ঐক্যবদ্ধ শিক্ষার্থী প্যানেল নামে একটা প্যানেল দিয়ে জয়লাভ করেছে। এটা তার দলীয় রাজনীতিকে পজ রেখে। এখন প্রশ্ন, দলীয় রাজনীতিকে পজ রেখে দৃশ্যমান হলেও তো ইনক্লুসিভ একটা করছে। এখন প্রশ্ন, ঐক্যবদ্ধ শিক্ষার্থী প্যানেলের মধ্য দিয়ে আমরা যে রাজনীতি আমরা বলেছি, সেই রাজনীতির এটা তারা সাকসেসফুল হলো, এই রাজনীতিকে এখন দলে এটাই হচ্ছে প্রশ্ন। তাহলে এটা দেখার অপেক্ষায় আছি আমরা, কি ঘটবে। আপনার এই যে ধর্মীয় অন্য সংগঠনগুলো আপনার বেশ জানান দিয়ে উপস্থিতি দেখাচ্ছে। আমরা যদি চরমনাই বা ইসলামী শাসনতন্ত্র, ইসলামী আন্দোলন, এদের সাথে যে জোটবদ্ধ জামাত সামনের নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছে, এবং আজকের একটা বেসরকারি গবেষণা প্রতিষ্ঠানের জরিপে জামাতের সমর্থক বা ভোটার সংখ্যার একেবারে ব্যাপক বলা যায়, যেখানে 30% আপনার ফিগারটা আসছে। এই চিত্রটা মানে বাংলাদেশ কি তাহলে ইসলামতন্ত্রের বা ইসলামী শাসন ব্যবস্থার একটা সম্ভাবনা তৈরি হচ্ছে কিনা? দেখেন, এই যে বিভিন্ন ধরনের পোল বা জরিপ বা হচ্ছে স্ট্যাটিস্টিক্স আসতেছে ইদানিং সামনে, আমরা এটা আওয়ামী লীগের সময়ও দেখেছি যে আওয়ামী লীগের পিপুল জনসমর্থন, আওয়ামী লীগ আর নেক্সট ইলেকশনে জিতবে, কিন্তু আমরা দেখছি রাতের ভোট। আমরা দেখছি যে বিপুল জনসমর্থন এবং মানুষ আসলে আওয়ামী লীগ ছাড়া কাউকেই চায় না, আমরা দেখছি ডামি ভোট। এগুলো আমরা দেখেছি, এটা বাংলাদেশে এটা খুবই কমন প্র্যাকটিস যে বিভিন্ন ধরনের প্রতিষ্ঠানকে দিয়ে নানান রকমের ফিগার এটা বের করা হয়, স্ট্যাটিস্টিক্স যদি বের করা হয়। সো তারপরেও এটা ঠিক আছে, এটাকেও বিবেচনায় নিতে হবে এক রকমের, এবং এটা থেকে অ্যালার্ট থাকতে হবে সবগুলো পার্টিকে। কিন্তু এই স্ট্যাটিস্টিক্স যে আমাদের নেক্সট ইলেকশনে এটার প্রভাব পড়বে, এটা মনে করার কোনো কারণ নেই। আপনার সামনে নির্বাচন নিয়ে নানা সংশয় আশঙ্কাও আছে সরকারের পক্ষ থেকে বা বিএনপির পক্ষ থেকে। আপনার যে আশ্বস্ত বোধ করছে যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবেই, আপনাদের পক্ষ থেকে সংস্কার বিচার ব্যবস্থাকে প্রাধান্য দিচ্ছেন, জামাতের পক্ষ থেকে তাই দিচ্ছেন, জামাতের পক্ষ থেকে আপনার পিআর সিস্টেমকে গুরুত্ব দেওয়া হচ্ছে। ফেব্রুয়ারি নির্বাচন নিয়ে আপনার মধ্যে কোনো দ্বিধা আছে কিনা, বা আদৌ নির্বাচন হবে? দেখেন, আমরা কখনোই সময় নিয়ে কোনো দ্বিধাগ্রস্ততা দেখাইনি, কখনোই করিনি। এটা আমাদের একদম নাগরিক কমিটি থেকে এখন পার্টি পর্যন্ত একবারের জন্য আমরা সময়কে মানে গুরুত্বপূর্ণ মনে করি নাই। এটা সময়টা গুরুত্বপূর্ণ না, পুরো বাংলাদেশে এই আলাপটাকে গুরুত্বপূর্ণ করে তোলার জন্য দায়ী বিএনপি।
সময়ের আলাপটা। এটার আলাপটা ছিল যে মাঠটা আসলে লেভেল প্লেইং ফিল্ড আছে কিনা, নির্বাচনের জন্য এটা গুরুত্বপূর্ণ। এখন আপনি আমাকে বলেন রাস্তায় রাস্তায় ঝটিকা মিছিল এখন আওয়ামী লীগের হয়, পুলিশ কিছু করতে পারে না। আজকে আওয়ামী লীগের লোকজন ধরা হয়েছে, তাদেরকে পুলিশ ছেড়ে দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। আমাদের এনসিপির কেউ কেউ এটা ধরতে পেরেছেন, তাদেরকে পুলিশে সোপর্দ করেছেন, পুলিশ তাদেরকে ছাড়িয়ে দিতে চাচ্ছে। আপনি এই পুলিশ বাহিনী দিয়ে যেখানে এক বিন্দু রিফর্ম করা হয়নি, পুলিশ বাহিনী তো আপনার মূল ফোর্স, যারা নির্বাচনটাকে সুষ্ঠু হয় যাতে এইটার জায়গাটা নিশ্চিত করে, খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তারা। এই পুলিশ বাহিনী দিয়ে কিভাবে আপনি নির্বাচন করবেন এটা তো আমার মাথায় আসতেছে না। এবং এইখানে কিভাবে প্রত্যেকটা নির্বাচনকালীন খুন হয় কতগুলো, আমরা কি আগের নির্বাচনের খুনগুলো দেখতে পারি না? মানে আমরা তো একটা ট্যালিশিট করলেও তো এটা আমরা দেখতে পারি। এবং আশঙ্কাজনক হার মানে হচ্ছে এই নির্বাচনকালীন খুন দিয়ে আর কি পরবর্তী পলিটিক্সটা নির্ধারিত হয়। কারণ কি আপনি আপনার এলাকা থেকে ওই সময়ে একটা টার্মোয়েলের মধ্যে আপনি একজনকে খুন করে ফেললে আপনার পরবর্তীতে ওই সিটে আপনার কোনো প্রতিদ্বন্দ্বী আর থাকে না। সো এবং আপনি এককভাবে শক্তিশালী হয়ে ওঠেন। তাহলে এই যে সামনের ইলেকশনে এইরকম একটা ভালনারেবল, মরালি কম্প্রোমাইজড, মানে রিফর্ম না হওয়া পুলিশ বাহিনী, আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে কিভাবে একটা নির্বাচন করা সম্ভব? তাহলে এটা করতে গেলে তো 5 বছর দরকার। যদি 5 বছর দরকার, এটা বছরের বিষয় না। আমি আবারও বলতেছি এখানে টাইমটা গুরুত্বপূর্ণ না। এখানে না কেন 5 বছর দরকার হবে? ইন্টারিম গভর্নমেন্টকে পুরো দেশের মানুষ ম্যান্ডেট দিয়েছে, কেন তার 5 বছর লাগবে কোনো কিছু করতে পারলো না তো সেই ব্যাপারে? তাহলে এখানে কারা কারা দায়ী? পলিটিক্যাল পার্টিগুলো দায়ী। তারা নিজেদের মতো করে এই পুলিশের বিভিন্ন জায়গায় বিভিন্ন এই দায় আপনাদেরও আছে, আপনারা তো চাপ সৃষ্টি করতে পারেননি বিভিন্ন জায়গায়। যেটা বলছিলাম যে বিভিন্ন জায়গায় এসপি, ডিসি এগুলো নিয়োগ করা, প্রশাসনিক পদগুলো এগুলো নিয়োগ করার কাজটা কে করেছে? বিএনপি করেছে, জামাত করেছে। আপনাদের বিরুদ্ধে অভিযোগ আছে যে এখানে আমাদের ব্যাপারে সুনির্দিষ্ট অভিযোগ কি আপনার কাছে আছে এই মুহূর্তে? আচ্ছা, সুনির্দিষ্ট থাকলে আমাকে জিজ্ঞেস করেন, আমি কন্টিনিউ। আপনি যেমন বিএনপিরও তো সুনির্দিষ্ট অভিযোগ আপনি। আমি আপনাকে বলছি একেবারে মানে বিশ্ববিদ্যালয়ের ভিসিরা কে কোন দল সমর্থিত এরকম একটা লিস্ট পাবলিশ হয়েছিল আপনি কিছুদিন, আমি আপনাকে দেখাতে পারবো কিছুক্ষণ, দেখেছেন তো? তাহলে এটা হচ্ছে প্রমাণ। এবং এরকম আপনি ডিসি যদি চেক করেন, আপনারা যেটা করতে পারেন যে আপনারা এই যে ডিসি গুলো কিভাবে নিয়োগ হচ্ছে এটা নিয়ে আপনারা এক ধরনের ইনভেস্টিগেটিভ জার্নালিজম এইটার দিকে যেতে পারেন। তাহলে এই যে কার সুপারিশ, আমি তো এটা বলেছি বিভিন্ন জায়গায়, এখনো বলছি যে ডিসি, এসপি, প্রশাসনিক আর ইউএনও এবং হচ্ছে এই যে বিভিন্ন ধরনের সচিব, এই সচিবরা ভূতাপেক্ষ নিয়োগের সচিব। আমি কি ভুল করছি? যে এই সচিবরা আগে কোনো না কোনো টার্মে তারা সচিব ছিলেন, এখন তাদেরকে আবার অ্যাডিশনাল দায়িত্ব পালন করতে হচ্ছে। এরা কোন টার্মে সচিব ছিলেন বের করেন আপনারা এখন। তাহলে তো এই যে যদি আপনার কাছে এই ম্যাপিং থাকে তাহলে আপনি বুঝতে পারবেন যে এখন কার পক্ষে কোন সবকিছু। না, আলটিমেটলি তো আওয়ামী লীগের পক্ষে না থাকলে বিএনপির পক্ষেই হবে, আপনাদের পক্ষ তো আর হওয়ার সুযোগ নেই। খুব স্বাভাবিকভাবে, কারণ বাংলাদেশে মানে প্রশাসন, আমি বলছি এটা মাফিয়া অ্যাডমিন, আপনার মাফিয়া আমলাতন্ত্র। এটা মাফিয়া আমলাতন্ত্র ভাঙার কথা বলছিলেন আপনারা বারবার। আমরা বারবারই বলছি এইটা যদি ভাঙতে না পারেন তাহলে হচ্ছে এটার উপরে নির্ভর করেই বাকি পলিটিক্যাল পার্টি গড়ে উঠবে। এখন আমরা যদি নতুন কোনো কিছু চাই তাহলে আপনাকে এই গোড়ার সিস্টেমটা ভাঙতে হবে। এবং এইটা ভাঙা যায় নাই বলেই, আবার আমার আগের প্রসঙ্গে আসি, এটা ভাঙা যায় নাই বলে কিন্তু এখন আপনি বলতে পারছেন যে 5 বছর লাগবে এটা চেঞ্জ করতে। কেন 5 বছর লাগবে? এটা তো 5 বছর লাগার ইস্যু না। তার মানে পলিটিক্যাল পার্টিগুলো এখন এটার বিপক্ষে কাজ করছে, তারা চায় না এই পুরো সিস্টেমটা চেঞ্জ হোক। তাহলে তাদের যে খাওয়া দাওয়ার সিস্টেম, চাঁদা খাওয়া থেকে শুরু করে খাওয়া দাওয়ার সিস্টেমটা তো চেঞ্জ হয়ে যাবে। সিস্টেম আপনার সবাই অবগত, হয়তো কেউ বলে কেউ বলে না। আমি একেবারে স্পষ্ট করে কংক্রিট করে যদি বলি যে নির্বাচন ফেব্রুয়ারিতে হবে কি হবে, এইরকম সহজ উত্তরে কোনো কিছু বলা যায়? সহজ উত্তরে আমরা সবসময় দিয়েছি যে ফেব্রুয়ারিতে নির্বাচনের ব্যাপারে এনসিপির কোনো ধরনের মানে নেতিবাচক কোনো মন্তব্য নেই, কিন্তু পরিবর্তনটা দরকার। আমরা মনে করি যে নির্বাচনের পুরো বিষয়টাই এটা দাবি রাখে যে এটার সাথে কোন কোন প্রতিষ্ঠান জড়িত, সেগুলো রিফর্ম হয়েছে কিনা এবং রিফর্মে এগুলো ইমপ্লিমেন্টেশন মাঠে হচ্ছে কিনা, সেই সাথে কিভাবে নির্বাচনটা সংগঠিত হবে। এটা কি আবার মানে রাতের ভোটের বা এইরকম একটা প্রশ্নবিদ্ধ নির্বাচন কমিশন, সেটা দিয়ে কি এভাবেই কি নির্বাচনটা হতে যাচ্ছে? এবং রাতের ভোট যারা করছে সেই ধরনের কলাকুশলী তারাই কি এই নির্বাচনও করতে যাচ্ছে? তাহলে কারা করতেছে নির্বাচনটা আর কিভাবে হচ্ছে নির্বাচন, এইগুলোর প্রশ্ন আমাদের। নির্বাচন যদি নির্ধারিত সময় যেটা উল্লেখ করা হয়েছে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ,
অনুষ্ঠিত হয়, এনসিপি অংশ নেবে বা নিলে কোনো জোটবদ্ধ হয়ে নিজেদের মধ্যে কোনো আলোচনা আছে কিনা? দেখেন, আমরা কখনোই নির্বাচনমুখী পলিটিক্সটা করি নেই। আমরা সবসময় বলেছি সংস্কার হচ্ছে বাংলাদেশের প্রয়োজন এবং পরিবর্তন, মৌলিক পরিবর্তনের মুখী পলিটিক্সটা আমরা করি। তো নির্বাচন একটা বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য নির্বাচন একটা প্রক্রিয়া, এবং এটাকে আমরা একটা প্রক্রিয়া হিসেবেই দেখি। কিন্তু খুব সুকৌশলে বাংলাদেশের গণতন্ত্রের একমাত্র উপায় করে ফেলা হয়েছে ভোট, এবং সেইটা আবার আওয়ামী লীগ 15 বছর বন্ধ রাখছে। সো সিচুয়েশন ইজ ভেরি ডায়ার অ্যান্ড নোটস, এবং এটা যদি পরিবর্তন না করা যায়, আমরা খুবই মনে করি না যে এখানে গণতন্ত্র বলে কোনো কিছু আর কাজ করবে। এখন আমাদের একটা নতুন দল, আমরা মনে করি যে সব ধরনের রাজনৈতিক এবং অর্থনৈতিক পরিস্থিতি এটা বিবেচনা করা আমাদের উচিত। সেই জায়গা থেকে নির্বাচনের আমরা গণপরিষদ নির্বাচনের কথা কিন্তু বলেছি, এবং সেইটাকেও ধামাচাপা দেওয়া হয়েছে, কারণ পুরাতন এস্টাবলিশমেন্টকে এখানে টিকিয়ে রাখতে হবে। মানে গণপরিষদ হলে কিন্তু আর পুরাতন অর্ডার থাকে না, নতুন অর্ডার আসবে। তো এই যে গণপরিষদ নির্বাচনের আলাপটাও এক ধরনের নালিফাই করা হলো, কিন্তু আমরা আমাদের জায়গায় বলছি গণপরিষদ নির্বাচন ইজ আওয়ার পলিটিক্স। গণপরিষদ নির্বাচন একমাত্র মানুষকে ওই নতুন জায়গাটা নিয়ে যেতে পারবে যে এই পুরো সিস্টেমটা চেঞ্জ হবে, এবং নির্বাচন যদি হয় সেক্ষেত্রে গণপরিষদ নির্বাচন হওয়া উচিত, এবং অবশ্যই জুলাই সনদকে LFOর মাধ্যমে স্থায়ীকরণ করতে হবে। তারপরে গণপরিষদের মাধ্যমে আমরা নতুন সংবিধান করে তারপরে আমরা পরবর্তী দিনের দিকে আগায় যেতে পারি। এটা যদি না হয় সেক্ষেত্রে এনসিপিকে অবশ্যই তার যে গণভুত্থানের দায় সেই মোতাবেক কিন্তু অবস্থান নিতে হবে। শেষ করি নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের প্রসঙ্গ দিয়ে, যে আওয়ামী লীগ ফেরার আলোচনাও আছে, আওয়াজ আছে, জোটকে মিছিল করতেছে বিভিন্ন জায়গায়, বিভিন্নভাবে তাদের মানে শক্তি জানান দিচ্ছে। আওয়ামী লীগ ফিরবে বা ফিরলে কিভাবে ফিরতে পারে, কোনো ধারণা আপনাদের মধ্যে অবজারভেশন করছেন? আওয়ামী লীগ তো ফিরতে পারবে না কখনো, কারণ আওয়ামী লীগ মানে ফিরতে হলে তাকে যেটা করতে হচ্ছে যে অন্য পার্টির উপর ভর করে আসতে হচ্ছে। কখনো সে বিএনপির উপর ভর করে, কখনো সে জাতীয় পার্টির উপর ভর করে, নিজের ক্যারেক্টারে সে আসতে পারতেছে না। আন্ডারগ্রাউন্ড এবং গুপ্ত এবং মানে ঝটিকা মিছিল করতেছে, মনে করতেছে মানে, এবং অন্যান্য দলগুলো এ ধরনের ন্যারেটিভটা তৈরি করছে যে আওয়ামী লীগকে বিরোধী দল হিসেবে ট্রিট করা, একটা কনভিক্টেড মানে একটা সন্ত্রাসী দল। সবাই দেখেছে আওয়ামী লীগ কী করেছে, মানে সাক্ষীর কোনো অভাব নাই আপনার। সো এখন এই যে বিচারগুলো, এই প্রক্রিয়াগুলো সম্পন্ন না হওয়ার কারণে এই ধরনের কনফিউশন এবং অন্তর্বর্তীকালীন সরকারের যে ব্যর্থতা, এক্ষেত্রে আমি বলবো যে এই বিচারের ক্ষেত্রে তার ব্যর্থতা অন্য সব ব্যর্থতাকে ছাড়িয়ে গেছে। বিচার এবং হচ্ছে শহীদ এবং আহত পরিবারদেরকে পুনর্বাসন করতে না পারা, তাদেরকে চিকিৎসা করতে না পারা, এই ব্যর্থতা হচ্ছে অন্য সমস্ত ব্যর্থতাকে ছাপিয়ে। তো এইগুলোকে পুঁজি করে আওয়ামী লীগ এক ধরনের নাড়াচাড়া দেওয়ার চেষ্টা করতেছে। এইটা কারো উপরেই ইফেক্ট করে না। আমি জানি না বিএনপি জামাতের নেতাকর্মীরা এতে এফেক্টেড হয় কিনা, কিন্তু এটা এনসিপিকে কোনোভাবে এফেক্টেড করে না। তবে এই যে ঘোষণাপত্র না দেওয়ার এবং ঘোষণাপত্রকে মানে একটা দলীয় পত্র হিসেবে বানানোর যে কাজটা বিএনপি সাকসেসফুলি করলো, সেইটার মধ্য দিয়ে একটা জায়গা তৈরি হয়েছে যে বিএনপি হয়তো কিছুটা হলেও আওয়ামী লীগকে এক ধরনের কার্ড দিয়ে দিল, যে আওয়ামী লীগ এই একটা শক্ত ঘোষণাপত্র কিন্তু এক ধরনের আইনি সুরক্ষা দেয় অভ্যুত্থানকারীদের। বিএনপি নিজেও কিন্তু এক ধরনের অভ্যুত্থানকারী স্টেক হোল্ডার। তো ঘোষণাপত্র তো আপনারা ছিলেন, আপনাদের অংশগ্রহণ ছিল ঘোষণাপত্র তৈরিতে? এমনও হয়েছে যে আমাদের পার্টির লিডাররা আসলে শেষ পর্যন্ত ঘোষণাপত্র একদম শেষ ড্রাফটটা কি এটা দেখেন নাই, এবং এইটা এক ধরনের তাড়াহুড়া, এই ধরনের প্রেশার, এই ধরনের মানে কন্ট্রোলের মধ্য দিয়ে এটা ঘটেছে। ঘোষণাপত্রের ক্যারেক্টার এটা না, ঘোষণাপত্র এরকম হয় না। ঘোষণাপত্র একটা বিপ্লবী পত্র এবং ডকুমেন্ট, যেটা দিয়ে আপনি কেন কোনো কিছু করেছেন সেটার জন্য বিপ্লবী সরকারের দরকার পড়ে। আপনি এরকম একটা অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে এরকম ঘোষণাপত্র প্রত্যাশা বা করবেন কেমনে? এই পুরো সরকারকে এতদিন পর্যন্ত সকলেই বিপ্লবের ম্যান্ডেট দিয়ে এসেছে, এবং এই অন্তর্বর্তীকালীন সরকার সেটাকে মিসইউজ করেছে এবং সেটাকে ব্যবহার করে নিজেদের স্বার্থসিদ্ধি করেছে, নিজেদের পকেট ভারী করেছে এবং নিজেদের সুনাম কামিয়েছে। কিন্তু যেটা তাদের করার দরকার ছিল, পলিটিক্যালি সেই দায়িত্বগুলো পালন করে। তাহলে আওয়ামী লীগ যদি ফেরে, বা যেটা বলছেন যে বিএনপি এক প্রকার কার্ড দিয়ে দিচ্ছে, আওয়ামী লীগ ফেলে এই সরকারের ভবিষ্যৎ কি বা এনসিপির ভবিষ্যৎ কি, মানে কি চ্যালেঞ্জে পড়বে এনসিপি? না, প্রথমত এটা তো বুঝতে হবে যে মানে আপনি দেখেন এয়ারপোর্টে
আক্তার হোসেনকে আর তাসনিম জারাকে একদম টার্গেট করে হামলা করা হয়েছে এবং লক্ষ্য বস্তু যে আর কেউ ছিল এটা আমার কাছে মনে হয়নি। আপনার কাছে কি মনে হয়েছে? না, এটা একেবারে নাম ধরে অ্যাটাক করা হয়েছে এবং এনসিপির লিডার না হলেও ওনারা কনভিক্টেড হবেন। এনসিপি না থাকলেও এরা গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী তার নেতা হিসেবে বাংলাদেশে এই এনসিপির লিডাররা কিন্তু এক ধরনের কনভিক্টেড মানে আওয়ামী লীগ করার চেষ্টা করবে এবং আওয়ামী লীগের চোখে তো এখনো আমরা বিএনপি জামাত এবং জঙ্গি। আপনার ন্যারেটিভটা যদি মনে থেকে থাকে, যেই আন্দোলনই করতো সে তাকে বলতো বিএনপি জামাত এটার পিছনে আছে, তাকেই বলতো যে এরা জঙ্গি। তাইলে এখনো কিন্তু আওয়ামী লীগ কিন্তু কোনো ধরনের অনুতপ্ততা তার নাই, তার অনুতপ্ততা হবেও না কখনো। সে একটা সন্ত্রাসী সংগঠন, তার কোনো অনুতপ্ততা হবে না। তার দৃষ্টিতে এখনো যারা অভ্যুত্থান করছে তারা হচ্ছে জঙ্গি এবং এই জঙ্গিদেরকে সমূলে বের করে দিতে হবে, না হলে মুক্তিযুদ্ধের তাদের বর্ণনায় যেটা মুক্তিযুদ্ধের বাংলাদেশ সেইটা তারা কায়েম করতে পারবে না এবং মুক্তিযুদ্ধের বাংলাদেশ কায়েম করার একমাত্র অধিকার অংশীদার একমাত্রই হচ্ছে আওয়ামী লীগ। এইটা হচ্ছে তাদের বয়ান। মুক্তিযুদ্ধের দল বিএনপি দাবি করে এখন সে অধিকার। মুক্তিযুদ্ধকে যেটা হচ্ছে আমরা মুক্তিযুদ্ধের ব্যাপারে যেটা আগেও বলেছি, মানে একটা জনমানুষের জনযুদ্ধ, জনতার সংগ্রাম, সেইটাকে একটা দলীয় কার্যক্রমে অ্যাজ ইফ দলীয় প্রোগ্রামে রূপান্তরিত করছে আওয়ামী লীগ। মুক্তিযুদ্ধ কারো একার না, যেমন আমাদের 24-এর আন্দোলনের সময় বলছে না যে দেশটা কারো বাপের না, মুক্তিযুদ্ধ কারো বাপের না। মুক্তিযুদ্ধ হচ্ছে এদেশের মানুষের, আমাদের পূর্বসূরি, আমাদের যে সংগ্রামের ধারাবাহিকতা, আপনি 47 থেকে এখন পর্যন্ত যে সংগ্রামের ধারাবাহিকতা দেখেন, এই ধারাবাহিকতার একটা অংশ, কারণ আপনার স্টেট রিফর্মের বা স্টেট বিল্ডিং এর একটা অংশ হিসেবে আপনার 71 এসেছে। কিন্তু বলা তো হয় যে এনসিপির কর্মকাণ্ড জামাতের সাথে সাদৃশ্য এবং জামাত এনসিপির কর্মকাণ্ড মিলে মুক্তিযুদ্ধকে চ্যালেঞ্জ করে 24 মুক্তিযুদ্ধ মানে 71-এর মুখোমুখি দাঁড় করিয়েছে, এটাও একটা অভিযোগ আছে। দেখেন, আমরা খুব পরিষ্কারভাবে আমাদের বক্তব্য দিয়েছি যে 71 আর 24-এ কোনো ধরনের মুখোমুখি অবস্থান নেই, বরঞ্চ আমরা 47 থেকে 71 হয়ে 24-এর প্রেক্ষাপট তৈরি হয়েছে বলে আমরা মনে করি। যদি 71-এর জনযুদ্ধের যে আকাঙ্ক্ষা সেটা যদি বাংলাদেশে বাস্তবায়িত হতো, 24 ঘটার কোনো প্রয়োজন থাকতো না। কারণ বাংলাদেশটা যদি গণতান্ত্রিক এবং তার বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান যদি জনমুখী এবং গণতান্ত্রিক হতো, বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা যদি ওয়ার্ক করতো, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা যদি বাংলাদেশের মানুষের জন্য হতো, বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা যদি বাংলাদেশের মানুষের টুটি চেপে ধরার জন্য না হতো, বাংলাদেশের আদালতের সিস্টেম যদি মানুষকে রাস্তায় রাস্তায় হেনস্থা করার না হতো, তাহলে 71 সফল হয়ে যেত। 71-কে বিফল করা হয়েছে 72-এর সংবিধানের মধ্য দিয়ে এবং সেই জন্যই আমরা সংবিধান, এই এখন যে কারেন্ট সংবিধান, এই সংবিধানকে পরিবর্তন করার কথা আমরা এই জন্য বলছি। এবং 71-এর জনযুদ্ধকে বিফল করে এই প্রক্রিয়াকে সফল করেছে ইন্ডিয়া এবং দিল্লিপন্থী এই রাজনীতিকে বাংলাদেশ থেকে উৎখাত করতে হবে। এই কারণে 24-এ ধারাবাহিকতা এবং 24-এর প্রেক্ষাপট তৈরি হয়েছে। যদি 71-এর জনযুদ্ধ জনতার হাতে থাকতো, তার দাবি দেওয়া যদি আকাঙ্ক্ষা যদি ফুলফিল হতো, তাহলে 24-এর প্রেক্ষাপটে তৈরি হওয়ার সুযোগ হতো না আর নিদেন পক্ষে এতগুলো মানুষকে মারা যেতে হতো না। আপনারা দেখেছেন যে নেপালে কতজন মানুষ মারা গেছে, গণঅভ্যুত্থান হয়েছে খুব বেশি না। বাংলাদেশে 2000 মানুষ মারা যাওয়ার পরও এখন আমাদের আশঙ্কা করতে হচ্ছে যে এই গণঅভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা এবং ঐক্যমত্য কমিশনের যে মোটা দাগে খুবই কম কিছু বিষয়ে আমরা এগ্রিমেন্টে এসেছে পলিটিক্যাল পার্টিগুলো, তাও আবার জনতাকে বাদ দিয়ে শুধু পলিটিক্যাল পার্টিগুলো ঐক্যমত্যে এসছে, এই ঐক্যমত্যের বিষয়গুলো আমরা আদৌ টিকাতে পারবো কিনা এটা নিয়ে আমাদের সন্দেহ করতে হচ্ছে। আমাদেরকে বলতে হচ্ছে যে এটা এলএফও করে টিকানোর ব্যবস্থা করেন। এটার কারণ কি? কারণ আমাদের রাজনৈতিক দলের সিলসিলা হচ্ছে বিট্রেয়ালের। আমাদের যতগুলো রাজনৈতিক দল আছে, প্রাক্তন এবং বর্তমান, এই রাজনৈতিক দলগুলো সিলসিলা হচ্ছে তারা জনমানুষের সাথে প্রতারণা করে। এখন এনসিপির একটা সুযোগ আছে এই বিট্রিয়ালকে ওভারকাম করে, তার পলিটিক্সটা থ্রো করে, তারপরে তার জুলাই সনদ সহ যতগুলো গুরুত্বপূর্ণ বিষয় এবং নির্বাচনকে জনমুখী করা এবং গণতান্ত্রিক পরিবেশকে নিশ্চিত করা, এই সুযোগটা একমাত্র নতুন দল হিসেবে এনসিপির আছে। জনমানুষের সেই আকাঙ্ক্ষার বাস্তবায়ন হোক। দর্শক, কথা বলছিলাম রাজনীতির সমসাময়িক প্রসঙ্গ নিয়ে। সঙ্গে ছিলেন জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন।